একটু কল্পনা করুন, নির্বাচনের চূড়ান্ত ফলাফলে আপনি বিপুল ভোটে পরাজিত। সমর্থকদের হতাশ মুখ, কর্মীদের নীরবতা, রাজনৈতিক বিশ্লেষকদের কঠোর মন্তব্য, সব মিলিয়ে যেন অধ্যায় শেষ। কিন্তু কয়েকদিন পরে খবর এলো আপনি হতে যাচ্ছেন দেশের অন্যতম নীতি নির্ধারক, জাতীয় সংসদের সদস্য। শুনতে অবিশ্বাস্য লাগছে, তবে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। এই পুরনো প্রবাদই যেন নতুন করে সত্যি হতে যাচ্ছে পরিবর্তনশীল বাংলাদেশের প্রেক্ষাপটে। ব্যালট যুদ্ধে হেরে গিয়েও কিভাবে আলোচিত নেতারা সংসদে পা রাখতে পারেন, এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। এটি কোনো জাদু নয়, বরং প্রস্তাবিত এক নতুন সংসদীয় কাঠামোর অংশ। আলোচনা চলছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা নিয়ে, যেখানে বর্তমানের ৩০০ আসনের এক পক্ষের পাশাপাশি থাকবে একটি উচ্চকক্ষ। আর এই উচ্চকক্ষই বদলে দিতে পারে রাজনৈতিক সমীকরণ। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী উচ্চকক্ষের সদস্যরা সরাসরি জনভোটে নির্বাচিত হবেন না, বরং পিআর পদ্ধতি বা আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার অনুযায়ী আসন বণ্টন হবে। সহজ করে বললে, কোনো দল যদি জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য শতাংশ ভোট পায়, তবে তারা উচ্চকক্ষে নির্দিষ্ট সংখ্যক আসন পাবে। তা সে দলীয় প্রার্থী সরাসরি আসনে জিতুক বা হারুক। তাহলে প্রশ্ন উঠতেই পারে, হারলেও জয়? হ্যাঁ, অন্তত নীতি নির্ধারণের টেবিলে বসার সুযোগ থাকছে। এই পদ্ধতির ফলে দলের হেভিওয়েট বা কৌশলগত নেতারা সরাসরি নির্বাচনে পরাজিত হলেও দলীয় ভোটের জনপ্রিয়তার জোরে উচ্চকক্ষে সিনেট সদস্য হিসেবে স্থান পেতে পারে, যার শক্তি সংগঠনে আর হার অস্থায়ী। রাজনৈতিক মহলে এমন কথাই শোনা যাচ্ছে। সম্ভাব্য নামের তালিকায় ইতোমধ্যেই আলোচনায় রয়েছেন মিয়া গোলাম পরোয়ার, ড হামিদুর রহমান আজাদ, শিশির মনির। এছাড়াও আলোচনায় আছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, মাওলানা মামুনুল হক, শারজিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং আমিনুল হক। তারা সরাসরি আসনে জয়ী না হলেও আনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধিত্বের জোরালো সম্ভাবনা রাখছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তবে প্রশ্ন থেকে যায়, এতে কি জনগণের প্রত্যক্ষ ভোটের গুরুত্ব কমে যাবে, নাকি এটি হবে আরও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের সূচনা? সমর্থকদের মতে, দ্বিকক্ষ ব্যবস্থা আইন প্রণয়নে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ নেতাদের অংশগ্রহণ নিশ্চিত করবে। দুই চোখে যেমন স্পষ্ট দেখা যায়, তেমনি দুই কক্ষের সংসদে ভারসাম্য বাড়ে, এমন যুক্তি দিচ্ছেন তারা। অন্যদিকে সমালোচকরা বলছেন, এতে বিজয়ী পরাজিত ব্যবধানের প্রচলিত ধারণা বদলে যাবে। সরাসরি জনগণের রায় পরাজিত কেউ যদি আবার নীতি নির্ধারণে ভূমিকা পান, তাহলে ভোটের ফলাফলের প্রতিফলন কতটা থাকবে, এ প্রশ্নের উত্তর সময় দেবে। রাজনৈতিক দলগুলোর দৃষ্টিকোণ থেকে বিষয়টি কৌশলগত। বিএনপি, জামায়াত জোট কিংবা ইসলামী ঘরানার দলগুলো তাদের যোগ্য নেতৃত্বকে নির্বাচনী পরাজয়ের পরও সংসদে কাজে লাগাতে পারবে। তারা সরাসরি মেম্বার অব পার্লামেন্ট না হলেও উচ্চকক্ষের সদস্য বা সিনেটর হিসেবে আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এতে দলীয় নীতি নির্ধারণের ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করছেন অনেকে। দ্বিকক্ষ বিশিষ্ট এই ব্যবস্থা কার্যকর হলে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় একটি নতুন মাত্রা যুক্ত হতে পারে। নিম্নকক্ষে সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা জনগণের প্রত্যাশা তুলে ধরবেন এবং উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে দলীয় শক্তির প্রতিফলন ঘটবে। গণতন্ত্র মানেই কেবল জয় পরাজয় নয়, বরং অংশগ্রহণ, এই কথাই যেন সামনে আসছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এটি হতে পারে এক নতুন অধ্যায়ের সূচনা। মাঠের লড়াইয়ে পরাজিত হয়েও নীতি নির্ধারণকারী পর্যায়ে উপস্থিতি, এ বাস্তবতা কি রাজনীতিকে আরও ভারসাম্যপূর্ণ করবে, নাকি নতুন বিতর্কের জন্ম দেবে? উত্তর খুঁজছে দেশ, কারণ রাজনীতির ময়দানে একটাই সত্য, সময়ের চাকা ঘুরতেই থাকে।